আসসালামু আলাইকুম। গার্লফ্রেন্ডের সাথে বেশ ভালোই দিন কাটছিল অপূর্বার। তবে হঠাৎই সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড অন্য এক ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, যে ছেলেটি দেখতে ছিল হুবহু তারই মতো। আর এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে টাইম ট্রাভেলের খপ্পরে পড়ে যায় সে। এরপর তার সাথে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত ভুতুড়ে সব কর্মকাণ্ড। অনেক রহস্য এবং সাসপেন্সে ভরা আজকের এই মালয়ালাম মুভিটি, যার টুইস্টগুলো আপনার কল্পনারও বাইরে। তাই চলুন আর কোনো রকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাই আজকের এই টাইম ট্রাভেলের গল্পে, যার নাম ব্লিঙ্ক। গল্পের শুরুতে আমরা কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পাই। প্রথমে একটা মরুভূমির মতো স্থান, সেখানে দাঁড়িয়ে থাকা একজন ছেলে এবং একজন মেয়ে, যারা কিনা মুখোশ পরেছিল। তারা একজন আরেকজনের হাত ধরে। অন্যদিকে আসল পৃথিবীতে আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা গাড়িতে করে একটি ব্রিজের উপরে এসে গাড়ি থামায় এবং সেখান থেকে নেমে সে গাড়িতে থাকা একটি ছুরি বের করে, যেটা সে সকলের কাছ থেকে গোপনে পানিতে ফেলে দেয়। মনে হচ্ছিল সে যেন কিছু একটা লোকাচ্ছে। সেই সাথে তার উদ্দেশ্য ভালো ছিল না, কেননা সে পর মুহূর্তেই ব্রিজের উপর থেকে লাফ দিয়ে নিজেকেই নিজে শেষ করে দেয়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা 2021 সালে বেঙ্গালুরুর দৃশ্য দেখতে পাই, যেখানে অপূর্বা নামের একজন ছেলের হুঁশ ফেরে কিছু লোকের ডাকে। সে এখানে একটি নাটকের স্টেজ সাজানোয় সাহায্য করছিল। মূলত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছিল তার গার্লফ্রেন্ড স্বপ্না। অপূর্বা তাকে মেকআপ করতেও সাহায্য করে। এরই মধ্যে অপূর্বার কাছে তার বসের কল আসে। আসলে পরীক্ষার কারণে অপূর্বা অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছিল। এই ব্যাপারে কল করে তার বস তার সাথে বেশ খারাপ ব্যবহার করে। এতে করে অপূর্বারও বেশ মন খারাপ হয়ে যায়। তাই সকলে যখন নাটক পরিবেশনে ব্যস্ত ছিল, তখন সে নিজের গার্লফ্রেন্ডের মেকআপগুলো প্যাক করতে শুরু করে। এমন সময় হঠাৎই এক আচমকা ঘটনা ঘটে। আচমকাই তার পাশের চেয়ারে একজন বৃদ্ধ লোক চলে আসে, যে কিনা আসা মাত্রই তাকে প্রশ্ন করে ইয়াশোদা কেমন আছে। যা শুনে অপূর্বা অবাক হয়ে যায়, কেননা ইয়াশোদা তার মায়ের নাম। লোকটি আরো বলে অপূর্বা যেন তার মাকে বলে দেয় তার স্বামী মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। যা শুনে অপূর্বা আরো বেশি হতবাক হয়ে যায়। সে লোকটিকে জিজ্ঞাসা করে যে সে কে। উত্তরে লোকটি জানায় সে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। একথা বলে সে অপূর্বাকে তার পায়ে লেগে থাকা রক্তের কথা বলে, যা দেখার জন্য অপূর্বা চোখ সরাতেই লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়, যেন লোকটি সেখানে কখনো ছিলই না। অপূর্বা এই ঘটনার কিছুই বুঝে উঠতে পারছিল না। সে তার গার্লফ্রেন্ডের সাথেও এই ব্যাপারে শেয়ার করে, তবে তার গার্লফ্রেন্ডও এই ব্যাপারটাই খুব একটা গুরুত্ব দেয় না। সে মনে করে এই সেটেরই কেউ হয়তো বা তার সাথে প্রাঙ্ক করেছে। আর এরপর মঞ্চ ফাঁকা হয়ে গেলে স্বপ্না চলে যায় অপূর্বার সাথে তার বাড়িতে। সেখানে অপূর্বা তাকে নিজ হাতে রান্না করে খাওয়ায়। যে ব্যাপারটা দেখে স্বপ্না বলে অপূর্বা তার সময় থেকে একটু বেশি পেছনে, অর্থাৎ তার একেলে জন্ম না হয়ে সেকেলে জন্ম হলে ভালো হতো। এখানে আরো কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি অপূর্বার চাকরি নিয়ে বেশ সমস্যায় ছিল। তাকে মূলত স্বপ্নার টাকাতেই চলতে হচ্ছিল। এর উপর আবার ভালো চাকরি ছাড়া সে স্বপ্নাকে বিয়েও করতে পারছিল না। বিয়ের জন্য স্বপ্নার বাড়ি থেকে বেশ জোর দিচ্ছিল। এ কারণেই অপূর্বা অনেক চেষ্টা করছিল একটা মোটামুটি ইনকামের চাকরি পাওয়ার। পরদিন সে আরো একটি ইন্টারভিউ দিতে যায়, তবে সেখানেও বেতন বেশ কম ছিল। অপূর্বার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে টাকার জন্য বই পর্যন্ত কিনতে পারছিল না। এভাবেই সে রাস্তায় দাঁড়িয়ে একটি বইয়ের দোকানে দরদাম করছিল। এমন সময় সে তার সামনে ওই লোকটিকে দেখতে পায়, তবে পর মুহূর্তেই ওই লোকটি আবারও গায়েব হয়ে যায়। তার সাথে কি হচ্ছে এই ব্যাপারে অপূর্বা বুঝে উঠতেই পারছিল না, যে কারণে ওই দিনই সে তার দুই বন্ধুকে সব সিচুয়েশন খুলে বলতে চায়। তবে কেউই তো গুরুত্বের সাথে তার এই ব্যাপারটিকে দেখছিলই না। যাক, এখন ওই দিন ছিল অপূর্বা এবং স্বপ্নার অ্যানিভার্সারি, যে কারণে তার ফ্রেন্ডরা সবাই মিলে তাদেরকে একটা চ্যালেঞ্জ দেয় যে তাদের দুজনকে একে অন্যের দিকে তাকিয়ে থাকার এবং পলক না ফেলার প্রতিযোগিতা করতে হবে। এই প্রতিযোগিতায় যে আগে পলক ফেলবে সে হেরে যাবে এবং তাকেই বাকি সকলকে চকলেট খাওয়াতে হবে। যে কথা সেই কাজ। সকলে মিলে প্রতিযোগিতা নিয়ে বেশ এক্সাইটেড ছিল। তারা দুজন একে অন্যের সামনাসামনি বসে পড়ে আর এরপর এক নজরে একে অন্যের দিকে তাকিয়ে থাকে। তবে যেমনটি সাধারণ মানুষের সাথে হয়, যে কিছু সময় পরই আপনা আপনি চোখ থেকে পানি চলে আসে এবং পলক পড়ে যায়।
এমনটি স্বপ্নার সাথেও হয়। তবে আমরা এখানে অপূর্বার একটা অদ্ভুত ট্যালেন্টের ব্যাপারে জানতে পারি, যেটা হলো সে পলক না ফেলে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারত। এখন শেষমেশ স্বপ্না হেরে যাওয়ায় সকলের ডাকে তার হুঁশ ফেরে। তখনই চোখ মুছতে মুছতে সে উপরে তাকিয়ে দেখতে পায় ওই বৃদ্ধ লোকটি সেখানে আছে, সেই সাথে আছে সে নিজে। হ্যাঁ, সে নিজেকে দেখে হতবাক হয়ে যায়। তবে সে কিছু একটা করবে তার আগেই কারোর একটা ডাকে তার চোখ সরে যায়। পরবর্তীতে তাকাতেই সে সেখানে কাউকেই দেখতে পায় না। এরই মধ্যে তার কাছে একটা কল আসে। সে জানতে পারে তার চাকরি ফাইনাল হয়ে গিয়েছে, আগামী সপ্তাহ থেকে জয়েনিং। মাইক্রোসফটের কাজ, যে কারণে সে 40,000-এর মতো বেতন পাবে। ফলে সে অনেক খুশি হয়ে যায়। এরই মধ্যে ওই নাটক মঞ্চে গোপা মাস্টার নামের একজন লোকের আগমন ঘটে। এই লোকের পরিবার পরিজন বলে কিছুই নেই। তার না আছে কোনো বংশ, না আছে ধর্ম। সে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় এবং বই বিক্রি করে বেড়ায়। রাস্তায় সে থাকে। সে নিজে অনেকগুলো বই লিখেছে, যে বইয়ের উপর তারা নাটক করার ব্যাপারে ভাবছে। এর জন্য তাদের শুধুমাত্র গোপা মাস্টারকে থাকা এবং খাওয়া দিলেই হবে। ভবঘুরের এই ব্যাপারটা বাকিদের কাছে কৌতূহলজনক লাগলেও অপূর্বার কাছে একদমই ভালো লাগে না। কেননা এই লোকটি যখন তার ফ্যামিলি ছেড়ে চলে গিয়েছিল তখন তার ফ্যামিলির কি অবস্থা হয়েছিল, লোকটি হয়তো বা কখনো পিছে ফিরে দেখেওনি। এখন অপূর্বা স্বপ্নাকে তার চাকরির ব্যাপারটা জানায়, যা শুনে স্বপ্না অনেক খুশি হয়ে যায়। রাতে অপূর্বা যখন তার মায়ের সাথে কথা বলছিল তখন স্বপ্না তাকে 1000 টাকা পাঠিয়ে দেয়, যাতে করে অপূর্বা একটা ভালো শার্ট কিনে নতুন চাকরিতে জয়েন করতে পারে। এখন এই খুশিতে নিজের ঘরে বসে অপূর্বা গান শুনছিল। এমন সময় হঠাৎই সে বাইরে থেকে কিছু ডাক এবং দরজায় নকিং এর আওয়াজ শুনতে পায়, যা শুনে জানলা দিয়ে সে দেখতে পায় একজন ছেলে দাঁড়িয়ে আছে। তবে লাইট জ্বালাতেই সে চমকে ওঠে, কেননা বাইরে সে নিজেই দাঁড়িয়ে ছিল। তবে অপূর্বা গিয়ে দরজা খুলতে খুলতেই সে গায়েব হয়ে যায়। পরদিন সকালে বাইরে বসে দাঁত মাজতে মাজতে সে এইসব কথাই ভাবছিল। এমন সময় সে হঠাৎই বাড়ির নিচে ওই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়, যার হাতে একটা বন্দুক ছিল, যা দেখে অপূর্বা তখনই নিচে নেমে আসে। তবে সে নিচে নামতে নামতে লোকটি আবারও সেখান থেকে কোথাও চলে গিয়েছিল। ওই দিন ক্লাস শেষ করে তার বন্ধুকে সে এই ব্যাপারেই বলছিল, তবে তার বন্ধু এই ব্যাপারে গুরুত্ব দেয় না। এমন সময় সে রাস্তায় ওই লোকটিকে দেখতে পায় এবং তার পিছু করতে শুরু করে। লোকটিও যেন তার কাছ থেকে পালিয়ে কোথাও একটা যাচ্ছিল। অপূর্বা তার পিছু পিছু একটা আন্ডারগ্রাউন্ডের মতো স্থানে চলে আসে, যেখানে সে লোকটির কাছে জানতে চায় যে সে তার মাকে কিভাবে জানে, সে কিভাবে জানে যে তার বাবা বেঁচে আছে। তবে লোকটি এই ব্যাপারে কোনো উত্তরই দেয় না, বরং সে বলে পরবর্তীতে তাদের যখন দেখা হবে তখন সে সবটা তাকে বুঝিয়ে বলবে। আপাতত সে যেন তার পিছু না করে। এই পুরো কথার সময় লোকটি তার দিকে ফিরেও তাকায় না। এখন এইসব কথা বলে লোকটি সেখান থেকে চলে যায় এবং অপূর্বা ফিরে আসে তার বন্ধুর কাছে, যেখানে বসে সে তার বন্ধুকে সব ঘটনা খুলে বলছিল। এমন সময় তার কাছে স্বপ্নার কল আসে। স্বপ্না তাকে একটা স্পেশাল কিছুর ব্যাপারে বলে, যেটা তার মা এতদিন যাবৎ তার থেকে লুকিয়ে রেখেছিল। সেই ব্যাপারে আজ বিকালে দেখা করে অপূর্বাকে বলতে চায়। এ কারণেই কাজ শেষ করে অপূর্বা বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করতে থাকে, যেখানে কিছু নাট্যশিল্পীরা এসে তার কাছে টাকা দাবি করতে থাকে। আর টাকা না দেওয়ায় তারা তাকে অভিশাপ দেয় যে তার ছায়াই নাকি তাকে গ্রাস করে নিবে। এই সকল অভিশাপের পালা চলছিল। এমন সময় অপূর্বা লক্ষ্য করে দূরে তার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, যার বাইকের পেছনে বসা সে নিজে। কিন্তু সে তো ওই বাস স্ট্যান্ডে দাঁড়ানো, তাহলে স্বপ্নার বাইকের পেছনে কে যাচ্ছে? আর এই ব্যাপারে হয়তোবা স্বপ্নার কোনো ধারণাই নেই। এ কারণেই অপূর্বা বারবার স্বপ্নাকে কল করার চেষ্টা করে, তবে স্বপ্না বারবার তার কলটি কেটে দিচ্ছিল। এক পর্যায়ে তো সে ফোন বন্ধই করে রাখে। অপূর্বা তাদের পিছু করার জন্য থিয়েটারের গাড়ি নেওয়ারও চেষ্টা করে, তবে ওই দিন থিয়েটার বন্ধ থাকায় সে আর তা নিতে পারে না। ফলে আর কিছু করার উপায় না থাকায় সে বাড়িতে ফিরে আসে। সন্ধ্যার দিকে সে যখন তার মায়ের সাথে কথা বলছিল তখন সে ছাদ থেকে দেখতে পায় তাকেই স্বপ্না তার বাড়ির সামনে নামিয়ে দিচ্ছে। অর্থাৎ এই লোকটি যেই হোক না কেন, সে স্বপ্নাকে হয়তোবা নিজের পরিচয় অপূর্বা হিসাবেই দিয়েছে। এ কারণেই তো স্বপ্না তার সাথে সারাদিন সময় কাটিয়েছে এবং তাকে তার বাড়িতেই নামিয়ে দিয়ে গিয়েছে। অপূর্বা এটা বুঝতে পেরে নিচে গিয়ে দেখার চেষ্টা করে, তবে ততক্ষণে ওই ছেলেটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল।
আসলে অপূর্বা এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। এইসব ভেবে ভেবে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে ওই রাতে পানির কল ছেড়ে রেখেই ঘুমিয়ে পড়ে, যার ফলে তার পুরো ঘর, তার ফোন এই সব কিছু ভিজে যায়। এই সব কিছু পরিষ্কার করে সে যখন ফোনের নেট চালু করে তখনই সে অবাক হয়ে যায়। স্বপ্না তাকে গতকাল সারাদিন কাটানো তাদের সব মুহূর্তের ছবি এবং ভিডিও পাঠিয়েছে, যেখানে অবশ্যই আসল অপূর্বা তো ছিল না। তবে কালকের দিনটা নাকি স্বপ্নার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ডে ছিল। অনেকদিন পর সে অপূর্বার সাথে মন খুলে এবং সুন্দরভাবে সময় কাটিয়েছে, যা সে কোনোদিনও ভুলবে না। এই সব কিছু শুনে অপূর্বা আরো বেশি ভয় পেয়ে যায়। তাই তো সে তখনই স্বপ্নাকে কল করে বাড়িতে আসতে বলে। যদিও স্বপ্নার ওই সময় অফিস ছিল, সে আসতে চাইছিল না, তবুও অপূর্বা জোর করায় সে বাড়িতে চলে আসে। প্রথমত সে মানতেই চাইছিল না যে গতকাল অপূর্বা তার সাথে ছিল না। তার মনে হচ্ছিল অপূর্বা হয়তোবা তার সাথে মজা করছে। যখন অপূর্বা এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি বলে তখন সে জিজ্ঞাসা করে যে যদি সে অপূর্বা না হয়ে থাকে তাহলে সে তাদের ব্যাপারে এত ডিটেলসে কিভাবে জানলো। অপূর্বা তখন বলে যে তার মনে হয় ওই বৃদ্ধ লোকটি এবং ওই ছেলেটি কোনো না কোনো ভাবে কানেক্টেড। এই নিয়ে এক কথা দুই কথায় তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়, যার এক পর্যায়ে স্বপ্না রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে অপূর্বা তার পা জড়িয়ে ধরে এবং তাকে একা ফেলে যেতে নিষেধ করে। এই 2-3 দিনে তার যেন পুরো দুনিয়াই উলটপালট হয়ে যাচ্ছিল। সে খুবই উল্টোপাল্টা কথা বলছে, সে নিজেও জানে, যা বিশ্বাস করার মতো না। কিন্তু এই সব কিছু তার জীবনের সাথে ঘটছে, যা সে আপনজনদেরকে বলেও বিশ্বাস করাতে পারছে না। এখন তাকে কিছুটা রিল্যাক্স ফিল করাতে স্বপ্না তাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তখন অন্যদিকে আমরা আরিভুর গল্প জানতে পারি। আরিভু হচ্ছে সেই লোকটি যে লোকটি এতদিন যাবৎ অপূর্বার সামনে বারবার আসছিল। এটা ছিল আরিভুর মধ্যবয়স্ককালের গল্প। 1996 সালে সে একটা গ্রামে যায়, যেখানে সে একটি সেমিনারে অ্যাটেন্ড করার জন্য গিয়েছিল। এখানে তার পরিচয় হয় গোপাল নামের একজন লোকের সাথে। সে মূলত ওই সেমিনার যে লোকটিকে নিয়ে সেই লোকটিকেই পিক করতে এসেছিল। একই গাড়িতে করে আরিভুও তাদের সাথে সেমিনারে যায়, যেখানে সেমিনার চলাকালীন আস্তে আস্তে করে গোপাল এবং আরিভুর মধ্যে বেশ ভালো এক বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এই সেমিনারটি যে লোকটিকে নিয়ে আয়োজন করা ছিল সেই লোকটির জন্য গোপাল তার বাড়িতে খাবারের আয়োজন করেছিল, তবে লোকটির তাড়া থাকায় সে চলে যায়। তাই যেহেতু আরিভু অনেক দূর থেকে এসেছে তাই সে তাকেই ডেকে নেয় বাড়িতে লাঞ্চ করার জন্য, যেখানে আরিভুর পরিচয় হয় গোপালের স্ত্রী এবং বোনের সাথে। গোপালের বোনের নাম ছিল দেবাকি। প্রথম দেখাতেই দেবাকির আরিভুকে ভালো লেগে যায়। ওই দিন খাওয়ার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়, যে কারণে আরিভু আর বাড়িতে ফিরে যেতে পারে না। তাই ওই রাতটা তাকে গোপালদের বাড়িতেই কাটাতে হয়। এখানে গোপাল তাকে একটা বিশেষ ছুরি দেখায়, যেটা কিনা ইংরেজদের আমল থেকে তাদের পরিবারের কাছে আছে। মূলত গোপালের ঐতিহাসিক জিনিসপত্রে অনেক আগ্রহ ছিল, সেই সাথে আগ্রহ ছিল আরিভুরও, যে কারণে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়। এদিকে দেবাকির আগ্রহ ছিল তার জীবনে কোনো কিছু করার, তবে এখানে থেকে বেশি কিছু করা সম্ভব নয়। তাই তো সে আরিভুকে মাইসুরের কথা জিজ্ঞাসা করে, যেখান থেকে আরিভু এসেছে। সে ভাবছিল সেখানে গিয়ে সে ভালো কিছু করতে পারবে, যাতে করে তার ভবিষ্যৎ সুন্দর হয়। এই নিয়ে ওই রাতে আরিভু এবং দেবাকির মধ্যে অনেক কথা হয়। এমনকি পরদিন সকালে দেবাকি তাকে নিয়ে রওনা হয় তাদেরই গ্রামের আরেকজন লোকের বাড়িতে, যে কিনা নিজেও ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করতে বেশ পছন্দ করত। লোকটির নাম ছিল কালাইয়া। দেবাকি এবং আরিভু তার ঐতিহাসিক জিনিসপত্রের কালেকশন দেখার জন্য কালাইয়ার কাছে যায়, যেখানে কালাইয়া আরিভুকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে। উত্তরে আরিভু জানায় সে মাইসুর থেকে এসেছে। যা শোনা মাত্র কালাইয়ার যেন কিছু একটা হয়ে যায়। তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, যে কিনা 5 বছর আগে মাইসুরের উদ্দেশ্যে বেরিয়েছিল। তার সেখানে চাকরি হয়েছিল, যে খুশিতে সে খুশি খুশি তার মেয়েকে বিদায় জানাচ্ছিল। ওই দিন খাবার খেয়ে বেরিয়ে যাওয়ার সময় তার মেয়ে পেভাতির মন বেশ খারাপ দেখে সে। তারপর থেকে এখন পর্যন্ত সে তার মেয়ের কোনো খোঁজ পায়নি। এতে করে তার মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। সেই কষ্টে তার মেয়ের ছবি থাকা একটা ঘরে চলে যায় এবং সেখানেই পড়ে থাকে। অনেকক্ষণ যাবৎ বাইরে না আসায় দেবাকি যায় তাকে দেখতে, যেখানে তার অবস্থা দেখে দেবাকি চিন্তায় পড়ে যায় এবং আরিভুকে ডেকে নেয়। যেখানে লোকটি আরিভুকে জিজ্ঞাসা করে যে সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না গত 5 বছর ধরে। সে শেষবার বাড়ি থেকে মাইসুরের কথা বলেই বেরিয়েছিল, তবে এইভাবে তো কোনো মেয়েকে খুঁজে
বের করা সম্ভব ছিল না। এই ব্যাপারটা আরিফু কালাইয়াকে বোঝানোর চেষ্টা করে। তবে যখন কালাইয়া কোনো কথা শুনতেই রাজি ছিল না, তখন আরিফু দেবাকিকে ডাকতে থাকে যাতে করে তারা দ্রুত এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। তবে এতে করে কালাইয়া আরো বেশি রেগে যায়, কেননা সে তো দেবাকিকে তার মেয়ে বেভাতি মনে করতে শুরু করেছিল। সে মনে করতে থাকে তার মেয়ে বেভাতিকে হয়তোবা আরিফু নিয়ে যেতে চাইছে, তাই তো সে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে ওঠে। এর ফলে সে আরিফুকে আঘাত করে বসে। যখন তার হুঁশ ফেরে তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। দেবাকিই মূলত তার হুঁশ ফিরিয়েছিল। আর এই ঘটনার পর সে অসুস্থ আরিফুকে নিয়ে বাড়িতে চলে আসে, যেখানে গোপাল আরিফুকে বলে সে চাইলে এখানেই থেকে যেতে পারে, হয়তোবা এই শহরই চাই তাকে এখানে রেখে দিতে, তাই এমন ঘটনা ঘটছে। এ কারণেই সে তাকে এখানেই থেকে যেতে বলে, মাইসুরে যাওয়ার আর কোনো দরকার নেই। আরিফুও এতে রাজি হয়ে যায়। সেই সাথে সেও এখন দেবাকিকে পছন্দ করতে শুরু করেছিল। দেবাকি তো অনেক আগে থেকেই তাকে পছন্দ করে। তখনই দৃশ্য চলে যায় বর্তমান সময়ে, অর্থাৎ 2021 সালে, যেখানে আমরা অপূর্বা এবং স্বপ্নাকে দেখতে পাই। সময়টা ছিল সেই দিন যেদিন অপূর্বার নতুন জবে জয়েন করার কথা ছিল। স্বপ্না অপূর্বার জন্য একটা নতুন শার্ট কিনে এনেছিল, যেটা পরে গাড়ি নিয়ে অপূর্বা রওনা দেয়। তবে পথেই হঠাৎ করে তাকে ঘাবড়ে গিয়ে গাড়ি থামাতে হয়, কেননা তার গাড়ির সামনে চলে এসেছিল ওই অন্য অপূর্বা, যে কিনা তাকে কিছু বলতে চাইছিল, তবে সে তার সামনেই অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্যে অপূর্বা বেশ হতভম্ব হয়ে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না, এগুলো কি শুধুই মাত্র তার ভ্রম। সে কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই তো সে আবারও গাড়িতে এসে বসে পড়ে। তখনই আরো এক ভয়ানক কাণ্ড ঘটে। তার পাশে চলে আসে ওই অপূর্বা। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো আসলে তার ভ্রম। কথা বলে সে গাড়ি স্টার্ট দিতে যাবে, তখনই ওই অপূর্বা তার হাত ধরে বসে এবং তাকে বলে এগুলো কোনো কিছুই ভ্রম না। সে তাকে ওই জবে যেতে নিষেধ করে, কেননা এই চাকরিটা একটা ফাঁদ, সে যেন এই ফাঁদে পা না দেয়। তবে অপূর্বা তো তার কোনো কথাই বুঝে উঠতে পারছিল না, সে কিসে বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে না, তাই সে বুঝতে পারছিল না। তখনই হঠাৎ সামনে আসা ওই অপূর্বা হঠাৎই গায়েব হয়ে যায়। অপূর্বা সেখানেই বসে কিছু সময় ভাবে, তবে ভেবেও বা কাজ কি, তার তো চাকরিটার খুব প্রয়োজন ছিল, যে কারণে তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। তাই তো সে চলে যায় ওই জবের অ্যাড্রেসে, যেখানে যাওয়া মাত্রই সে বুঝতে পারে আসলে এটা কোনো অফিস নয়, বরং এটা তো ছিল ওই বৃদ্ধ আরিফুর বাড়ি, যে কিনা বাইরে থেকে তাকে ডেকে ভেতরে নিয়ে যায়। অপূর্বা এতে করে বেশ অবাক হয়, তবুও সে সাহস করে ভেতরে ঢোকে। সেখানে আরিফু তাকে জানায় সে তাকে কোনো মাইক্রোসফটের কাজের জন্য এখানে ডাকেনি, বরং সে তাকে ডেকেছে কারণ তার উপর সে একটি এক্সপেরিমেন্ট চালাতে চায়, যার জন্য সে 30-40 হাজার টাকা নয়, বরং একবারে 10 লক্ষ টাকা পাবে। যা শুনে অপূর্বা অবাক হয়ে যায়। সে কোনো এক্সপেরিমেন্টের অংশ হতে চাইছিল না, তবে আরিফু তার পরিবারের ব্যাপারে অনেক কিছু জানত। এমনকি বর্তমান সময়ে তার মায়ের পায়ের ব্যথার ব্যাপারেও সে জানে। ফলে সে এক প্রকার আরিফুর কথা শুনতে বাধ্য হয়, যেখানে আরিফু তার সামনে নিয়ে আসে একটা সুটকেস। এই সুটকেসটি শুধুমাত্র আরিফুই অ্যাক্টিভ করতে পারত। তার ভেতরে ছিল এক বিশেষ প্রকারের সিরাম, যেটা চোখে দিতেই মানুষ পাস্টে যেতে পারবে। তবে সে পাস্টে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে পলক ফেলছে। পলক ফেলা মাত্রই সে আবারও বর্তমান সময়ে চলে আসবে। পাস্টে যাওয়ার এই এক্সপেরিমেন্টের জন্য আরিফু অপূর্বাকে এ কারণেই সিলেক্ট করেছে, কেননা সে পলক না ফেলে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত অপূর্বার এই সব কিছু একটা ফাঁদের মতোই মনে হচ্ছিল, যে কারণে সে কোনো এক্সপেরিমেন্টের অংশই হতে চাইছিল না। আরিফু তখন তার পরিবারের ব্যাপারে, তার বাবার ব্যাপারে অনেক কিছু বলে। সে জিজ্ঞাসা করে অপূর্বা কি পাস্টে গিয়ে জানতে চায় না যে তার বাবার সাথে কি হয়েছিল। তার বাবাকে সে খুব ভালোভাবে চিনত, সে কোনো দুর্বল প্রকৃতির লোক না যে সে নিজেকেই নিজে শেষ করে দিবে। তাই অপূর্বার উচিত নিজের বাবাকে ঘৃণা না করে বরং তার সামনাসামনি গিয়ে তাকে প্রশ্ন করা যে সে কেন তার মা এবং তাকে একা ছেড়ে দিল। অপূর্বার তখনও মনে হচ্ছিল এই সবকিছু হয়তো বা ট্রাপ। তাই তো আরিফু এখানে তার বাবা মায়ের সাথে তার ছবি বের করে। নিজের ছবির পাশাপাশি সে এখানে অপূর্বার ছবিও বের করে, যেগুলো অনেক ছোটবেলার ছবি ছিল,
যা দেখে অপূর্বা বেশ অবাক হয়ে যায়। আর এখানেই আমরা বুঝতে পারি যে আসলে অপূর্বার বাবা মা আর কেউ নয়, বরং 1996 সালের ওই গোপাল এবং তার স্ত্রী ইয়াশোদা ছিল, যাদের বোন ছিল দেবাকী, যার বাড়িতে আরিভও 1996 সালে আশ্রয় নিয়েছিল। অর্থাৎ দেবাকী ছিল অপূর্বার ফুপি। এখন ওই সময় থিয়েটার থেকে কল আসায় অপূর্বাকে তখনই ওইখান থেকে বের হয়ে যেতে হয়, যেহেতু সে থিয়েটারের গাড়ি নিয়ে এসেছিল। তবে ওই বাড়ি থেকে বের হতেই সে নিজের সামনে তার বাবা মাকে দেখতে পায়। শুধুমাত্র গাড়ির বাইরেই নয়, বরং গাড়ির ভেতরেও তারা ছিল, যা থেকে আমরা বুঝতে পারি তাদের স্মৃতি তাদেরকে নিয়ে হাজারো প্রশ্ন অপূর্বাকে তাড়া করে বেড়াচ্ছিল। তাই তো সে ওই রাতেই তার মাকে কল করে এই সব ব্যাপারে জানতে চায়। তবে তার মাও জানতো না যে তার বাবা কোথায় গিয়েছে। সে জানায় ওই দিন তার বাবার গাড়িটি ব্রিজের উপর রাখা ছিল, তবে তার বাবা কোথাও ছিল না। এমনকি সেখানে থাকা ওই নদীতেও তার বাবাকে পাওয়া যায়নি। এর মানে হলো সে যদি নিজেকে নিজে শেষ করে দিয়েই থাকে তবুও তার লাশ পাওয়া যায়নি, হয়তোবা নদীর পানিতে ভেসে গিয়েছে। মায়ের কাছ থেকে এই কথা শুনে অপূর্বা এবার ঠিক করে নেয় যে সে ঠিকই পাস্টে যাবে এবং দেখবে তার বাবার সাথে কি হয়েছিল, যে কারণে সে পরদিনই চলে যায় আরিভুর বাড়িতে। সেখানে যাওয়ার পর আরিভু তাকে ওই সিরামের সাথে সাথে একটা ঘড়িও দেয়। এই ঘড়িতেই মূলত ওই সময় সেট করতে হবে যে সময়ে তারা যেতে চায়। প্রথমবার এই টাইম ট্রাভেলে আরিভুও অপূর্বার সাথে যায়। যদি কোনো ভুলচুক হয় এই ভয়ে তারা দুজন একসাথে চলে যায় ওই দিনে, যেদিন নাট্যমঞ্চের ওইখানে সে এবং তার গার্লফ্রেন্ড স্বপ্না বসে ওই চোখের পলক না ফেলার গেম খেলছিল। এই ফিউচার থেকে আসা অপূর্বা এবং আরিভুকেই ওই সময়কার অপূর্বা দেখেছিল। সে দেখা মাত্রই ঘাবড়ে গিয়ে এই ফিউচার থেকে আসা অপূর্বা নিজের পলক ফেলে, যার ফলে সে বর্তমান সময়ে ফিরে আসে। তখন আরিভু তাকে বলে এইভাবে পলক ফেলা যাবে না, সকলের সামনে তারা যদি উধাও হয়ে যায় এই ব্যাপারটা মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতে পারে, যা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। একথার কোনো উত্তর না দিয়ে অপূর্বা এখানে আরিভুর কাছে এক গ্লাস পানি চায়। মূলত সে এই সুযোগে তার সামনে থাকা ওই সিরামটি ব্যাগে পুরে নেয়, কারণ তার উদ্দেশ্য ছিল সে বাড়িতে গিয়ে নিজের বাবার কাছে যাওয়ার চেষ্টা করবে এবং দেখবে সেদিন তার বাবার সাথে কি হয়েছিল। তাই তো সে বাড়িতে ফিরেই আগে ঘড়িটিতে নির্দিষ্ট সময় এবং জায়গা সিলেক্ট করে, আর এরপর চোখে সিরাম লাগিয়ে সে পৌঁছে যায় 2001 সালের ওই দিনে, যেদিন তার বাবা গায়েব হয়েছিল। তবে সেখানে পৌঁছাতেই তার ওই ঘড়িটিতে কেমন জানি একটি এরর দেখা দেয়। এমন সময় সে দেখতে পায় তার বাবা গাড়িতে করে যাচ্ছে। তার বাবা অর্থাৎ গোপালও এখানে তাকে দেখে, তবে গুরুত্ব না দিয়ে সে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে অপূর্বার চোখের পলক পড়ায় সে বর্তমানে ফিরে আসে। তবে সে হার মানে না, পরক্ষণেই সে আবারও চলে যায় 2001 সালে তার নিজের বাবার বাড়ির সামনে। অপূর্বা যেহেতু ওই এক্সাক্ট টাইমটা জানতো না যে তার বাবা কখন গায়েব হয়েছিল, তাই সে সময়ে আগে পিছে গিয়ে দেখছিল। সে দেখতে পায় তার বাবা বাড়িতে এসে ছোট্ট অপূর্বার সাথে কিছু সময় কাটায়, আর এরপর একটা ব্যাগে করে জামা কাপড় নিয়ে খুবই মন খারাপ করে সেখান থেকে রওনা দেয়। ওই সময় অপূর্বার চোখ মেলে রাখতেও ভীষণ কষ্ট হচ্ছিল, যে কারণে সে চোখের পলক ফেলে। এর পরের বার সে আবারও টাইম ট্রাভেল করে এবং পৌঁছে যায় ওই ব্রিজের উপর। তবে সে এবার দেরি করে ফেলেছিল, যে কারণে তার বাবার পানিতে ঝাঁপ দেওয়া হয়ে গিয়েছিল। শুধুমাত্র তার সামনে পড়েছিল তার বাবার গাড়ি, গাড়িতে থাকা একটা ব্যাগ এবং কিছু ছবি, যেখানে তার এবং তার পরিবারের ছবি ছিল। এরই মধ্যে হঠাৎ করে কিছু একটা হয়ে যায় এবং অপূর্বা বর্তমানে ফিরে আসে, যেখানে তার চোখ থেকে এবার রক্ত বের হচ্ছিল। তবুও সে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে সময়ের হিসাব করতে থাকে, যে তার বাবা কখন গিয়ে ওই ব্রিজে পৌঁছেছিল, তার কতক্ষণের মতো সময় লাগতে পারে বাড়ি থেকে ব্রিজ পর্যন্ত পৌঁছাতে। এই সময় অনুযায়ী সে টাইম সেট করে, আর এরপর এবার সঠিক সময়ে সে পৌঁছে যায় ব্রিজের উপর, যেখানে তার বাবা প্রথমে তো বেশ ঘাবড়ে ছিল। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এরপর সে তার গাড়ি থেকে একটি ছুরি বের করে, যেটা সে সকলের থেকে লুকিয়ে পানিতে ফেলে দেয়। আর এরপর সে ওই ডায়েরি এবং ওই ছবিগুলোকে পথের উপরই ফেলে রাখে। এক পর্যায়ে সে ব্রিজ থেকে লাফ দিতে যাবে, এমন সময় অপূর্বার চোখে প্রচন্ড যন্ত্রণা হতে থাকে, যার ফলে সে বর্তমানে ফিরে আসে। তবে বর্তমানে ফিরে এসেও তার চোখের যন্ত্রণা কমে না। চোখের যন্ত্রণায় ছটফট করতে করতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তার ঘুম ভাঙে স্বপ্নার কলে। ঘুম থেকে উঠে সে দেখতে পায় সে সিরামের ওই বোতলটি ভেঙে ফেলেছে।
এই ব্যাপারটি এবং সেই সাথে গতকালকের সব ঘটনা সে খুলে বলে আরিভুকে। আরিভু বলে সিরাম নষ্ট হয়েছে এটা নিয়ে তার কোনো চিন্তা নেই, তবে সে যে অন্ধ হয়নি এই ব্যাপারটা দেখে আরিভুর ভালো লাগছে। মূলত এই সিরাম ইউজ করার কিছু নিয়ম আছে, তার মধ্যে অন্যতম নিয়ম হলো একদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একজন মানুষ 3 বারের বেশি অতীতে যেতে পারবে না, অর্থাৎ টাইম ট্রাভেল করতে পারবে না। এর বেশি হলে সে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে, যেমনটি কাল অপূর্বার চোখ থেকে রক্ত বের হচ্ছিল। এর পাশাপাশি সে আরো একটি নিয়ম বলে যে সে একই সময়ে দ্বিতীয়বার ট্রাভেল করতে পারবে না, অর্থাৎ তাকে প্রথমবারেই তার বাবাকে বাঁচাতে হতো, কিন্তু সে সেটা পারেনি। তার বাবা যখন ঝাঁপ দিচ্ছিল তখন সে স্থানে গিয়েছিল, তবে তাকে বাঁচাতে পারেনি। এর মানে ওই সময়ে সে আর ট্রাভেল করতে পারবে না। এর মানে স্পষ্ট, তার বাবাকে ঝাঁপ দেওয়ার পরই তাকে বাঁচাতে হবে। হয়তো বা পানির নিচ থেকে সে যদি তাকে বাঁচাতে পারে তাহলেই একমাত্র তার বাবা বাঁচবে। সেই সাথে সে আরো একটা নিয়মের কথা বলে যে তারা কেউই অতীতের একটা নির্দিষ্ট সময়ে ঘটা ঘটনা বদলাতে পারে না, আর এই সময়টি হলো ভোর 3টা থেকে 4টা এবং বিকাল 3টা থেকে 4টা। এই 1 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টার মধ্যে এই 2 ঘন্টায় যা যা ঘটে এই ঘটনাগুলো কেউই পরিবর্তন করতে পারবে না। এই সময়কে বলা হয় ব্ল্যাঙ্ক আওয়ার। সমস্যা হলো অপূর্বার বাবা 3টার কাছাকাছি সময়ে নদীতে ঝাঁপ দিয়েছিল, যে কারণে অপূর্বাকে তাকে বাঁচাতে হলে খুবই সাবধান থাকতে হবে। আগামীকাল সকালেই সে এই ব্যাপারে চেষ্টা করতে চাইছিল, যে কারণে সে এবার স্বপ্নার থেকেও নিজের দূরত্ব বাড়িয়ে নেয়। চাকরির বাহানা দিয়ে সে স্বপ্নাকে আগামী 2 মাসের জন্য দেখা করা বন্ধ রাখতে বলে। ওই রাতে স্বপ্না তার বাড়িতে যেতে চাইছিল, তবে এতেও অপূর্বা রাজি হয় না, কারণ সে সকালেই শুরু করতে চলেছে তারই টাইম ট্রাভেল। স্বপ্নার কষ্ট হলেও সে ব্যাপারটা মেনে নেয়। এখন পরদিন সকালেই অপূর্বা চলে যায় 2001 সালে, যেখানে সে একটা ভেলা নিয়ে ওই নদীতে অপেক্ষা করতে থাকে তার বাবার লাফ দেওয়ার। 3টার কিছু সময় আগেই তার বাবা সত্যিই পানিতে লাফ দেয়। ঠিক তখনই অপূর্বাও ওই পানিতে লাফ দেয় এবং তার বাবাকে কোনো মতে বাঁচিয়ে ওই ভেলার উপর তুলে দেয়। তবে সে নিজে উঠতে পারে না, কেননা তখনই শুরু হয়ে গিয়েছিল ব্ল্যাঙ্ক আওয়ার। 3টা বেজে যাওয়ার কারণে সে ওই ভেজা অবস্থাতেই ফিরে আসে বর্তমান সময়ে। সবকিছু এতই আকস্মিক ছিল যে সে বুঝতেই পারছিল না যে সে তার বাবাকে বাঁচাতে সক্ষম হয়েছে কিনা। আরিফুও এখন নিশ্চিতভাবে কোনো কিছুই বলতে পারছিল না, কারণ সে নিজেও এর আগে একবার ব্ল্যাঙ্ক আওয়ারে পড়ে গিয়েছিল কোনো এক ঘটনা পাল্টাতে গিয়ে। যে কাজে সে সফল হয়েছিল নাকি বিফল এই ব্যাপারে সে নিজেও জানে না, তাই সে অপূর্বাকে কিছু সময় অপেক্ষা করতে বলে, যাতে করে সে এই ব্যাপারে ধারণা নিতে পারে। তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং 1996 সালে আমরা ওই ঘটনাটি দেখতে পাই যে ব্ল্যাঙ্ক আওয়ারের ঘটনার ব্যাপারে একটু আগেই আরিফু অপূর্বাকে বলছিল। মূলত আরিফু 1996 সালেও টাইম ট্রাভেল করতে পারত। তার কাছে ওই সুটকেসটা ছিল যেটা এখন তার কাছে আছে। এই সুটকেস নিয়েই একদিন সে গোপালদের বাড়ি থেকে বেরিয়ে যায়, যদিও তার সাথে দেবাকি যেতে চাইছিল। তবে ওইবার আর আরিফু তার সাথে করে দেবাকিকে নিয়ে যায় না, কেননা সে তো মূলত একটা ফাঁকা স্থান খুঁজছিল যাতে করে সে পাস্টে যেতে পারে। 5 বছর অতীতে গিয়ে সে বাঁচাতে চাইছিল পেভাতিকে। হ্যাঁ, কালাইয়ার মেয়ে পেভাতি। সে কোথায় গিয়েছে, কোথায় আছে, এই সব কিছু জানার জন্য সে পাস্টে ট্রাভেল করে। 5 বছর আগে অর্থাৎ 1991 সালে পৌঁছে সে পেভাতির পিছু করতে থাকে। আমরা জানতে পারি পেভাতি তার বাবাকে মিথ্যা বলেছিল, মূলত তার মাইসুরে চাকরিটা হয়নি, যে ব্যাপারটা সে কিছুতেই তার বাবার সাথে শেয়ার করতে পারছিল না। তাই তো সে এই কষ্টে নিজের জীবন দিতে পৌঁছে যায় ওই একই ব্রিজে, অর্থাৎ 2001 সালে যে ব্রিজ থেকে লাফ দিয়ে গোপাল নিজেকে শেষ করে দিতে চাইছিল, সেখান থেকে 10 বছর আগেই পেভাতি লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল, যেটাকে আটকানোর জন্য সেখানে পৌঁছে যায় আরিফু। আরিফু সেখান থেকে পেভাতিকে বাঁচিয়ে নেয় এবং তাকে একটা সজোরে থাপ্পড় মারে। এমন সময় ব্ল্যাঙ্ক আওয়ার শুরু হয়ে যায়, অর্থাৎ দুপুর 3টা বেজে যায়, যার ফলে আরিফু আচমকাই ফিরে আসে 1996 সালে। তবে সে 1996 সালে ফিরে একদমই খুশি ছিল না। সে রাগে দুঃখে চিৎকার চেঁচামেচি করছিল। এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। আপাতত আমরা পেভাতির কাছে একটা রিং দেখতে পাই। পেভাতি জানতো না তাকে কে বাঁচিয়েছে,
সে শুধুমাত্র তার জীবনদাতার ওই আংটিটিই খুঁজে পায়। এখন 1996 সালের এই ঘটনার পর আরিভু ঠিক করে সে আর গোপালদের বাড়িতে থাকবে না, সে ফিরে যাবে মাইসুরে। এই ব্যাপারে সে ওই রাতেই গোপালদের জানায়। তবে এই কথা শুনে গোপাল, দেবাকি অথবা ইয়াশোদা কেউই খুশি হয় না, কেননা দেবাকি অলরেডি আরিভুকে পছন্দের ব্যাপারে তার ভাইকে বলে দিয়েছিল এবং তারা চাইছিল দেবাকি এবং আরিভুর যেন বিয়ে হয়। এই ব্যাপারটা তারা গোপনও করে না। দেবাকি নিজেই এখানে তার মনের কথা আরিভুকে খুলে বলে, সেই সাথে তাকে একটা মুক্ত সিদ্ধান্ত নেওয়ারও অধিকার দেয়, যেটা শুনে আরিভু কিছুটা ভাবে আর এরপর সে রাজি হয়ে যায়। এই সকল ঘটনার ব্যাপারে অপূর্বা কিছুই জানত না। দৃশ্য বর্তমানে ফিরে আসলে আমরা জানতে পারি যে নাট্যমঞ্চের যে সদস্যের বাড়িতে এতদিন ধরে গোপা মাস্টার ছিল তার স্ত্রীর গর্ভধানের সময় চলে এসেছে, যে কারণে সে হসপিটালে ভর্তি। তাই আজ রাতের মতো গোপা মাস্টারের থাকার ব্যবস্থা করতে হবে। এ কারণেই ওই রাতের মতো গোপা মাস্টারকে নিয়ে অপূর্বা বাড়িতে চলে আসে। যদিও সে গোপা মাস্টারকে তার সাথে ভেতরে থাকতে বলে, তবে গোপা মাস্টার খাওয়া দাওয়ার পর খোলা আকাশের নিচে ছাদের উপরই থাকতে চায়। অপূর্বাও তাকে বাধা দেয় না। ওই রাতেও সে গোপা মাস্টারকে খাওয়ার পর একা দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং তাকে সুস্থ সবল দেখে সে ঘুমাতে যায়। তবে পরদিন সকালেই উঠে সে দেখতে পায় গোপা মাস্টার অলরেডি মারা গিয়েছে। ঘুমের মধ্যেই সে হয়তো বা মারা গিয়েছে। এখন এই ঘটনায় তারা সকলে বেশ ব্যথিত হয়। তবে এই দুঃখের মধ্যেও একটা সুসংবাদ ছিল, যে ছেলেটির বাড়িতে এতদিন যাবৎ গোপা মাস্টার ছিল তার ঘরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে, যার নাম সে ঠিক করেছে আরিভু। আরিভু নাম শোনা মাত্রই অপূর্বা চমকে ওঠে। তখন ছেলেটি এখানে সকলকে জানায় গোপা মাস্টারের লেখনী থেকেই সে আরিভুর গল্প জেনেছে। আরিভু একজন টাইম ট্রাভেলার ছিল, যার গল্প এতটাই ইন্টারেস্টিং তার কাছে লেগেছে যে সে নিজের ছেলের নামই আরিভু রেখেছে। একথা শুনে অপূর্বা বেশ হতবাক হয়। একে তো আরিভু নাম, এর উপর আবার টাইম ট্রাভেলার, তাই তো সে এই ব্যাপারে আরো বিস্তারিত ওই ছেলেটির কাছে জানতে চায়। তখন ওই ছেলেটি গোপা মাস্টারের লেখা লেখনীটি তাকে পাঠিয়ে দেয়, যে ঘটনা থেকে আমরা জানতে পারি যে গোপা মাস্টার আর কেউ নয়, বরং অতীতের ওই গোপাল ছিল, যাকে অতীতে গিয়ে বাঁচিয়েছিল অপূর্বা, অর্থাৎ অপূর্বার বাবা। যে রাতে দেবাকি নিজের মনের কথা আরিভুকে বলে দেয়, তার কয়েকদিনের মধ্যেই তারা ধুমধামের সাথে দেবাকি এবং আরিভুর বিয়ে করিয়ে দেয়। তারা একসাথে খুবই খুশি ছিল। এভাবেই সময় এগোতে থাকে এবং দেবাকি প্রেগনেন্ট হয়ে যায়, যে ব্যাপারটি নিয়ে তারা সকলে খুশি ছিল। খুশি ছিল গোপাল নিজেও। তবে তার জীবনে একটা অপূর্ণতা ছিল, গোপাল এবং ইয়াশোদার বাচ্চা হতো না। সমস্যা ছিল গোপালের মধ্যে, যে ব্যাপারটা ইয়াশোদা জানতো না। এই ব্যাপারে গোপাল আরিভুর সাথেও শেয়ার করেছিল। ফাইনালি একদিন সাহস করে গোপাল তার স্ত্রী ইয়াশোদাকেও সব খুলে বলে যে তাদের কাছে বাচ্চা অ্যাডপ্ট করা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা সমস্যা ইয়াশোদার মধ্যে নয় বরং গোপালের মধ্যেই। একথা জানার পর ইয়াশোদা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, সেই সাথে গোপালেরও বেশ খারাপ লাগে। তাই সে একাকী জানালার কাছে দাঁড়িয়েছিল। তখনই তার চোখের সামনে ঘটে এক অদ্ভুত ঘটনা। আরিভু একটি সুটকেস নিয়ে কিছু একটা করছিল। সে নিজের চোখে একটা অদ্ভুত সিরাম নেয়, সাথে সাথে চারিদিক আলোকিত হয়ে যায়। গোপাল লক্ষ্য করে সেখানে আরিভু নেই। সে ওই সুটকেসের কাছে গিয়ে দেখতে পায় এটা কোনো যন্ত্র, সেই সাথে ছিল একটা সিরাম যার উপর লেখা আছে প্লে উইথ টাইম। সবকিছু দেখে এবং পর্যবেক্ষণ করে গোপালের আর বুঝতে বাকি থাকে না যে আরিভু আসলে টাইম ট্রাভেলার আর এই সব কিছু টাইম মেশিন। তাই তো সে তার পুরো পরিবারের কাছ থেকে আরিভুর ব্যাপারটা গোপন করে যায়। দেবাকে বারবার জিজ্ঞাসা করে আরিভু কোথায় গিয়েছে, যার উত্তরে গোপাল মিথ্যা বলে। গতরাতে দেবাকি যখন ঘুমিয়েছিল তখন নাকি আরিভু মাইসুর গিয়েছে। যাওয়ার আগে সে গোপালকে বলে গিয়েছে কিছুটা কাজ শেষ করেই সে আবারও ফিরে আসবে। সে নিজের পরিবারকে মিথ্যা বলতে থাকে এবং এইদিকে টাইম ট্রাভেলের ব্যাপারে সকল তথ্য সংগ্রহ করতে থাকে। সে কোনোভাবেই ওই ডিভাইসটি আনলক করতে পারে না। আর এই পর্যন্তই গোপা মাস্টার ওই লেখনীতে লিখেছিল, যেটা জানার পর অপূর্বার আর বুঝতে বাকি থাকে না যে গোপা মাস্টারই ছিল তার বাবা গোপাল। তবে তাকে বাঁচানোর পরেও সে কেন সেদিন তার পরিবারের কাছে ফিরে যায়নি, কেন এত বছর যাবৎ তার মা তার কাছ থেকে তার ফুপির ব্যাপারে গোপন করেছে, অর্থাৎ দেবাকির ব্যাপারে। আরিভু তো দূরের কথা, তাকে দেবাকির ব্যাপারে কোনো কিছু জানানোই হয়নি। এ কারণেই সে সরাসরি কল দেয় তার মা ইয়াশোদাকে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে দেবাকিকে। যদিও প্রথম দিকে তার মা অস্বীকার করে, পরবর্তীতে বাধ্য হয়ে সে বলে দেয় দেবাকি এবং আরিভু দুজনই হলো অপূর্বার বাবা মা।
হ্যাঁ, অপূর্বা গোপালের ছেলে নয়, সে বরং আরিফুর ছেলে ছিল। অর্থাৎ সেই আরিফুর ছেলে যে কিনা তাকে টাইম ট্রাভেলের ব্যাপারে শেখাচ্ছিল। সেই আরিফু যে কিনা 1996 সালে তার মা অর্থাৎ দেবাকি প্রেগনেন্ট হওয়ার পর তাকে একা ফেলে চলে এসেছিল, যার ফলে দেবাকি একেবারেই ভেঙে পড়ে। তার আশা ছিল আরিফু একদিন ফিরে আসবে, তবে সে আর ফেরে না। তার আগেই মাত্র 8 মাসের সময় দেবাকির ডেলিভারি পেইন শুরু হয়ে যায়। ওই রাতে তুমুল ঝড় হচ্ছিল। ইয়াশোদা একাই অনেক চেষ্টা করতে থাকে দেবাকি এবং তার বাচ্চাকে রক্ষা করার, তবে শেষ রক্ষা আর হয় না। দেবাকি বাচ্চা পেটে নিয়েই মারা যায়, আর এরপর মৃত মায়ের গর্ভে জন্ম হয় অপূর্বার। যেহেতু মা বাবা কেউই ছিল না, তাই গোপাল এবং ইয়াশোদাই তাকে নিজের করে নেয়। এর মানে হলো সে যাকে বাঁচিয়েছিল অর্থাৎ গোপাল বা বর্তমানের গোপী মাস্টার, সে আসলে তার বাবা নয় বরং মামা ছিল। তাই তো অপূর্বা তখনই চোখে ওই ড্রপের মাধ্যমে পৌঁছে যায় গোপী মাস্টারের কাছে, অর্থাৎ সেই রাতে যে রাতে গোপী মাস্টার তার বাড়িতে থাকতে এসেছিল। সেখানে সে গোপী মাস্টার অর্থাৎ গোপালের সাথে কথা বলে, যেখানে সে গোপালকে জানিয়ে দেয় যে সেই হলো তার ছোট্ট ছেলে অপূর্বা। যদিও সে তার ছেলে নয় বরং দেবাকির ছেলে, সে সবটা জেনে গিয়েছে। তাদের জীবনের এই পরিণতির জন্য যে লোকটি দায়ী অর্থাৎ আরিফু, তাকেও সে চেনে, তাকে সে ঠিকই শাস্তি দিবে। বৃদ্ধ গোপাল যখন এত বছর পর অপূর্বাকে নিজের চোখের সামনে দেখতে পায়, তখন সে এই শক আর সহ্য করতে পারে না। সেখানেই সে হার্ট অ্যাটাক করে এবং মারা যায়। অর্থাৎ তার ঘুমের মধ্যে মৃত্যু হয়নি, বরং অপূর্বা তাকে আচমকা এই সব কিছু জানিয়েছিল বলেই সে মারা গিয়েছে। এই ব্যাপারটা বুঝতে পেরে অপূর্বার প্রচন্ড আফসোস হতে থাকে। তার মতে এই সব কিছুর জন্য আরিফুই দায়ী। এর জন্য সে ওই রাতেই আরিফুর বাড়িতে চলে যায়। তবে ওই বাড়ি তখন ফাঁকা ছিল। অনেকবার দরজা ধাক্কানোর পরও আরিফু দরজা খোলে না, অর্থাৎ আরিফু সেখান থেকে কোথাও চলে গিয়েছিল। সে যদি আরিফুর কথা মতো এই টাইম ট্রাভেলের ফাঁদে পা না দিত, তাহলে হয়তোবা এই সব কিছু সে এখন জানতো না। যে ব্যাপারগুলো জানার ফলে তার জীবন আরো বেশি এলোমেলো হয়ে গিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে পূর্বে গিয়ে অপূর্বাকে আটকাবে, সে যাতে আরিফুর সাথে দেখা না করে এবং তার এই ফাঁদে পা না দেয়। তাই তো সে টাইম ট্রাভেল করে ওই দিন চলে যায় যেদিন প্রথমবারের মতো আরিফুর সাথে তার দেখা হয়েছিল, অর্থাৎ ওই মেকআপ রুমে। তবে সে অপূর্বা এবং আরিফুর কাছে যাবে তার আগেই তার কাছে অন্য এক আরিফু চলে আসে এবং তার চোখে হাত ঢোকানোর ভয় দেখিয়ে তাকে জোর করে চোখের পলক ফেলায়, যার ফলে সে বর্তমানে ফিরে আসে। তবে সে হাল ছাড়ে না, বরং আরিফুর বাড়িতে যাওয়ার আগের রাতেই সে পৌঁছে যায় অপূর্বার কাছে, যেখানে সে অপূর্বার সাথে কথা তো বলতে চাইছিল, তবে খুব একটা লাভ হয় না। তার ডিভাইসে কিছু সমস্যা দেখা দেয়, যার ফলে অপূর্বা তাকে বাইরে বৃষ্টিতে ভেজা অবস্থায় দেখতে পায়। তবে দরজা খুলতে আসার আগেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। তার এই ডিভাইসটা কেউ যেন ডিসকানেক্ট করার চেষ্টা করছিল, যার ফলে তার সবকিছু উলটপালট হয়ে যাচ্ছিল, যে কারণে সে গিয়ে পৌঁছায় ওই দিন গাড়ির সামনে, যেদিন গাড়ি নিয়ে অপূর্বা যাচ্ছিল ওই চাকরির উদ্দেশ্যে। চাকরি তো না, এটা আরিফুর ফাঁদ। যে ব্যাপারটা ভবিষ্যৎ থেকে আসা অপূর্বা অতীতের অপূর্বাকে বোঝানোর চেষ্টা করে, তবে সে সবকিছু খুলে বলতে পারে না। তার আগেই তার ঘড়ির সমস্যার কারণে সে এক অদ্ভুত স্থানে চলে আসে, যে জায়গাটিকে সে এর আগে দেখেনি। দেখে মনে হচ্ছিল সে যেন ভবিষ্যতে চলে এসেছে, যেখানে সে একটা ঘর থেকে আওয়াজ শুনে সেদিকে এগিয়ে যায় এবং দেখতে পায় তার সামনেই অপূর্বা অর্থাৎ ভবিষ্যতের অপূর্বা আরিফুকে খুন করছে। যে রক্তের ছিটা এসে তার চোখে লাগে এবং পলক ফেলার ফলে সে ফিরে আসে বর্তমান সময়ে। অর্থাৎ সে এখন নিজের ভবিষ্যতের ব্যাপারেও জানতো যে সে নিজেই নিজের বাবাকে অর্থাৎ আরিফুকে খুন করতে চলেছে। ফলে সে এবার পুরোপুরিভাবে হতাশ হয়ে পড়ে। তাই সে ঠিক করে সে আর টাইম ট্রাভেল করবে না। এ কারণেই সে দিন থেকেই তার গার্লফ্রেন্ডের সাথে নাট্যমঞ্চে কাজ করতে থাকে, যেখানে হঠাৎই সে লক্ষ্য করে সত্যা নামের একজন ছেলে গোপনে তার গার্লফ্রেন্ডের ভিডিও করছিল, যেটা দেখে অপূর্বা নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে তাকে মারতে শুরু করে, যার ফলে সেখানে সৃষ্টি হয় এক হট্টগোলের। স্বপ্না দুজনকেই থামায়, তবে ফোন চেক করার পরও তার ফোনে কোনো ভিডিও পাওয়া যায় না, কারণ সে ভিডিও রেকর্ডিং অনই করেনি। সে তো বরং ক্যামেরা দিয়েই স্বপ্নাকে দেখছিল এবং মিথ্যা ভান করছিল যে সে স্ক্রিপ্ট পড়ছে। এই ব্যাপারটা নিয়ে স্বপ্না এবং অপূর্বার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। স্বপ্না কিছুতেই অপূর্বাকে বিশ্বাস করতে চাইছিল না, যেহেতু সে আগে থেকেই সত্যাকে পছন্দ করত না। আর যেহেতু জীবনের সবকিছুই এলোমেলো চলছে, তাই অপূর্বাও নিজের রাগকে কন্ট্রোলে রাখতে পারছিল না, যার ফলে এক প্রকার তাদের এখানে ব্রেকআপই হয়ে যায়।
অপূর্বা আবারও চেষ্টা করতে শুরু করে চাকরি খোঁজার। এভাবেই একদিন সন্ধ্যা করে বাড়িতে ফিরে সে দেখতে পায় তার ঘরের ভেতরে ঘড়ি, সিরাম এবং ওই সুটকেসটি রয়েছে। শুধুমাত্র তাই নয়, সুটকেসের সাথে সুটকেসের মালিকও ছিল, অর্থাৎ আরিভু। এখানে অপূর্বা আরিভুর সাথে কোনো রকম কথাই বলতে চায় না। সে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে নিজের অতীত সম্পর্কে আর কিছুই জানতে চায় না। যা জানার তা তার জানা হয়ে গিয়েছে। সে জানতে পেরেছে আরিভুই হলো অপূর্বার বাবা। তবে সে এই ব্যাপারে কিছু ভাবতে চায় না, অতীত সম্পর্কে আর কোনো ঘাটাঘাটি করতে চায় না। তখনই আরিভু তার মাথায় আরো একটি বাজ ফেলে, যা শুনে অপূর্বার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। আরিভু জানায় সেই অপূর্বা, আর অপূর্বাই ভবিষ্যতে আরিভু হতে চলেছে। একথার কোনো মানেই অপূর্বা বুঝতে পারছিল না। তখন আরিভু জানায় যে 6 মাস পরই তার মা যশোদা মারা যাবে, আর এরপর স্বপ্নার সাথেও তার কোনো কারণে বিচ্ছেদ হয়ে যাবে, যার ফলে অপূর্বা হয়ে পড়বে একেবারেই একা। তার জীবনে কোনো রকম সঙ্গী থাকবে না, কোনো বন্ধু থাকবে না। 2024 সাল থেকে তার ইনকাম শুরু হবে। সে অনেক টাকা জমিয়েও ফেলবে, তবে ওই টাকা কোনো কাজে আসবে না। 2032 সালে সে যখন পুরোপুরি একা কলকাতায় এক বারে বসে থাকবে, তখনই তার দেখা হবে একজন লোকের সাথে। লোকটির নাম অরবিন্দু। সে আসবে ভবিষ্যৎ থেকে, যে কিনা অপূর্বাকে এই টাইম মেশিনের ব্যাপারে জানাবে। অপূর্বা এই ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে। এই টাইম মেশিনে 2 রকম টাইম ট্রাভেল করা যায়। প্রথমটির ব্যাপার অর্থাৎ সিরাম চোখে দিয়ে টাইম ট্রাভেলের ব্যাপারে তো অলরেডি অপূর্বা জানে। দ্বিতীয়টি হলো পার্মানেন্ট টাইম ট্রাভেল, যেখানে ওই টাইম ট্রাভেলারের শরীরে একটা রিং এর মতো ডিভাইস ইনপুট করা হবে, আর এরপর সে ওই সিরামের মাধ্যমে পৌঁছে যাবে তার নির্দিষ্ট সালে, যেখানে সে ততদিন পর্যন্ত থাকবে যতদিন না তার মৃত্যু হচ্ছে, অথবা কোনোভাবে তার শরীর থেকে ওই রিংটা বের হয়ে যাচ্ছে। অপূর্বা 2032 সালে এতটাই নিঃসঙ্গ এবং একা হয়ে যায় যে সে সিদ্ধান্ত নেয় যে সে এক নতুন পরিচয়ের সাথে পাস্টে যাবে এবং অতীতে সে তার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলবে, যেখানে সে বন্ধুত্ব করবে, ভালোবাসার সম্পর্ক করবে এবং একটি পরিবার গড়বে। এই উদ্দেশ্যে সে নিজের নতুন পরিচয় নেয়, যে পরিচয়ের নাম ছিল আরিভু, যে পরিচয় নিয়ে সে চলে যায় 1998 সালে। সেখানে তার পরিচয় হয় গোপাল এবং তার পরিবারের সাথে। প্রথম দেখাতেই তার দেবাকিকে ভালো লেগে যায়। সে ভেবে নিয়েছিল সে তাদের সাথেই সেখানে বাকি জীবনটা কাটিয়ে দিবে। তবে এরই মধ্যে তার কালায়ের সাথে পরিচয় হয় এবং সে পেপাতিকে বাঁচানোর জন্য চলে যায় অতীতে। 5 বছর অতীতে পেপাতিকে বাঁচাতে গিয়ে তার ওই রিংটি ব্রেক হয়ে যায়, অর্থাৎ ব্ল্যাঙ্ক আওয়ারে টাইম ট্রাভেল করার কারণে তার শরীর থেকে ওই রিংটি বেরিয়ে আসে, যার ফলে সে 1996 সালে ফিরে তো যায়। তবে সে বুঝতে পারে যে সে আর চাইলেও এখানে থাকতে পারবে না। যেহেতু পার্মানেন্ট টাইম ট্রাভেল করা ওই রিং তার মধ্যে ছিল না, তাই আজ বা কাল তাকে তার সময়ে ফিরে যেতেই হবে, যে ব্যাপারটা সে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এ কারণেই ওই রাতে সে গোপালদেরকে জানিয়েছিল যে সে মাইসুর ফিরে যাবে। তবে সেদিন দেবাকির মুখে তার প্রতি ভালোবাসার কনফেশন শুনে সে আর না করতে পারে না। তার মনে হচ্ছিল যে হয়তোবা সে এই সময় থেকে যেতে পারবে, যেহেতু রিং ব্রেক হয়ে যাওয়ার পরও সে বেশ কিছুদিন দেবাকির সাথে কাটায়। বিয়ের পর তারা খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেবাকি প্রেগনেন্ট হয়ে যায়। তবে বছর ঘুরতে না ঘুরতেই হঠাৎই আরিভুর অদ্ভুত লাগা শুরু হয়। সে বুঝতে পারে তার নিজের সময়ে ফিরে যাওয়ার সময় এসে গিয়েছে। সে ওই রাতে গাড়ির উপর সুটকেস রেখে অনেক চেষ্টা করছিল যে কোনোভাবে সে এই টাইম ট্রাভেল বন্ধ করতে পারে কিনা, কিন্তু এতে কোনো লাভ হয় না। নিয়ন্ত্রণ হারিয়ে সে নিজের সময়ে ফিরে আসে। যেহেতু এই সব কিছুর জন্য তার সুটকেস এবং সিরাম ওই 1996 সালেই থেকে গিয়েছিল, তাই সে চাইলেও আবারও টাইম ট্রাভেল করতে পারে না। 7 মাস পর তার অরবিন্দুর সাথে আবারও দেখা হয়, যেখানে অরবিন্দু জানায় তার সময়ে তার এই টাইম ট্রাভেলের ব্যাপারটা পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়েছে, যার ফলে সে কোনোভাবেই ওই সিরাম অথবা মেশিন জোগাড় করতে পারছে না। এরপরও টানা 2 বছরের চেষ্টার পর ফাইনালি আরিভু ওই টাইম মেশিনেরই কপি আরেকটা টাইম মেশিনের সন্ধান পায়। তবে ওই টাইম মেশিনে করে সে কিছুতেই 2000 সালের আগে যেতে পারছিল না। যেহেতু একই সময়ে বারবার টাইম ট্রাভেল করা সম্ভব ছিল না, তাই সে অনেক চেষ্টার পর ফাইনালি পার্মানেন্ট টাইম ট্রাভেল করে পৌঁছে যায় 2001 সালে। সে সরাসরি গিয়ে পৌঁছায় গোপালদের বাড়িতে, যেখানে গোপাল তার সাথে বেশ খারাপ ব্যবহার করে, কেননা গোপালের মনে হচ্ছিল আরিভু তাদেরকে ধোঁকা দিয়েছে। টাইম ট্রাভেল করে এসে সে দেবাকিকে ব্যবহার করেছে। তবে আরিভু তার ভুল ভাঙানোর চেষ্টা করলে সে আরিভুকে পরদিন তার
তার সাথে দেখা করতে বলে, আজ রাতে তার বাড়ি থেকে চলে যেতে বলে। আরিফুও ঠিক তাই করে। পরদিন সকালে গোপাল যখন তার সাথে দেখা করতে আসে তখন সে সাথে করে ওই টাইম মেশিন অর্থাৎ ওই সুটকেস এবং সিরাম নিয়ে আসে। তবে এটা পেয়েই তো আরিফু শান্ত হয় না। সে বারবার গোপালের কাছে প্রশ্ন করতে থাকে যে দেবাকি কোথায়। সে শেষবারের মতো একটাবার দেবাকির সাথে দেখা করতে চায়। যদিও গোপাল প্রথমে বলতে চাইছিল না, পরবর্তীতে সে জানায় আরিফুর সন্তানকে তারা নিজেদের সন্তানের মতো মানুষ করছে, তাই সে যেন তাদের এই ভালো জীবনটিকে নষ্ট করতে আর ফিরে না আসে। এই আরিফু অনেক চেষ্টার পর 2034 সাল থেকে এই 2001 সালে এসেছিল। সে ভালোভাবেই জানতো তার টাইমলাইন থেকে 33 বছর আগের টাইমলাইনে সে কিছুতেই যেতে পারবে না, অর্থাৎ সে 1996 সালে গিয়ে কোনো কিছুই ঠিক করতে পারবে না। তাই সে বারবার গোপালকে রিকোয়েস্ট করতে থাকে একটাবার দেবাকির সাথে এবং তার ছেলের সাথে দেখা করানোর জন্য। এর ফলে গোপাল এবং তার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। গোপাল এখানে রাগের মাথায় তার কাছে থাকা ওই হিস্টোরিক্যাল ছুরিটা দিয়ে তাকে আঘাত করে এবং তাকে মেরে ফেলে সে সেখান থেকে রওনা দেয়। যদিও গোপাল ভেবেছিল যে সে হয়তোবা আরিফুকে মেরে ফেলেছে, কিন্তু আমরা তো জানি আরিফু পার্মানেন্ট টাইম ট্রাভেল করেছিল, যার ফলে সে মরবে না, বরং তাকে যদি মেরে ফেলা হয় তাহলে সে ফিরে আসবে বর্তমান সময়ে। তবে এই ব্যাপারে যেহেতু গোপাল কোনো কিছু জানতো না, তাই সে মনে করে যে সে হয়তোবা আরিফুকে মেরে ফেলেছে। এই আফসোসের কষ্ট তাকে খুঁড়ে খুঁড়ে খেতে শুরু করে। তাই তো ওই দিনই সে ঠিক করে সে তার পরিবারের থেকে অনেক দূরে চলে যাবে, যাতে করে আরিফুর খুনের ব্যাপারটা সকলের সামনে আসলেও অপূর্বা বা তার মাকে কোনো কিছুই ভোগ করতে না হয়। সে কিছুতেই চাইছিল না ছোট্ট অপূর্বা এই সব কিছুর ব্যাপারে জানুক, তাই তো সে মৃত্যুকে বেছে নেয়। এই পুরো ঘটনা শুনে অপূর্বা একেবারেই শোকাহত ছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করে এই কথায় বিশ্বাস করবে যে সেই তার মায়ের সাথে মিলে নিজেকে জন্ম দিয়েছে। তখন আরিফু বলে সে যখন এই ব্যাপারে নিজে জানতে পেরেছিল তখন সে নিজেও বেশ কষ্ট পেয়েছিল। সে হাজারো চেষ্টা করেছিল অতীতকে বদলানোর, ছোট ছোট টাইম ট্রাভেল করে সে অনেকবার চেষ্টা করেছে, তবে কোনো না কোনোভাবে সে ঠিকই এই টাইম লুপের মধ্যে ফেসে যায়। সে আবারও পাস্টে চলে যায় ভালোবাসা এবং বন্ধুত্বের খোঁজে, যেখানে তার পরিচয় হয় দেবাকির সাথে এবং তার সাথে বিয়ে হয়, সেই সাথে সে নিজেকেই জন্ম দেয়। এমনিতেই টাইম ট্রাভেল তখন ব্যান করা ছিল, তবে 1954 সালে সে ডার্ক ওয়েভে একটা পথ পায়, তাও ছিল পার্মানেন্ট টাইম ট্রাভেল। যে টাইম ট্রাভেলের মাধ্যমে সে আবারও 33 সাল আগে অর্থাৎ 2021 সালে চলে আসে। সব রকম চেষ্টার পর সে একটাই পথ খুঁজে পেয়েছে, আর সেটা হলো এই সময়ে সে অপূর্বাকে মেরে ফেলবে যখন সে টাইম ট্রাভেল করে পারেনি। এতে করে টাইম লুপ তৈরিই হবে না। তবে সে অপূর্বাকে অনেকবার মারার চেষ্টা করার পরও সে মারতে পারেনি। তার মনে হচ্ছিল অপূর্বাকে সে যদি সব সিচুয়েশন বুঝিয়ে বলে তাহলে সে নিজেই নিজেকে শেষ করে দিতে রাজি হবে, কেননা সে কখনোই চাইবে না তার জীবনটা এমন হোক, তার জন্ম এইভাবে হোক। একথা শুনে অপূর্বাও নিজের ভাগ্যকে মেনে নেয়। সে মারা যেতে রাজি তো হয়, তবে সে আরিফুর কাছে একটা দিন সময় চায়। সে এই একটা দিন স্বপ্নার সাথে কাটাতে চাইছিল, তাই তো সে রাতে ইয়াশোদাকে কল করে এবং শেষবারের মতো মা বলে ডাকে। যদিও ইয়াশোদা জানতো না এটাই হয়তো বা অপূর্বার সাথে তার লাস্ট কথা, তবে অপূর্বা তো জানতো, তাই সে এখানে কথা বলে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে শেষবারের মতো টাইম ট্রাভেল করে, পৌঁছে যায় স্বপ্নার অফিসের বাইরে, যেদিন স্বপ্নার সাথে তার দেখা করার কথা ছিল। ওই দিনই মূলত অপূর্বা ভবিষ্যৎ থেকে আসা এই অপূর্বাকে স্বপ্নার সাথে দেখেছিল, আর সে যখন বাইকের পেছনে স্বপ্নার ব্যাগ নিয়ে বসেছিল তখনই সে স্বপ্নার ফোনটিকে বন্ধ করে দেয়, যাতে করে ওই সময়কার অপূর্বা কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে না পারে। ওই দিনটা সে স্বপ্নার সাথে বেশ সুন্দরভাবে কাটায়, যেন সে প্রথমবার স্বপ্নার সাথে ডেটে এসেছে। এই সুন্দর দিনের কারণে স্বপ্নাও বেশ ইমোশনাল হয়ে পড়ে। ওই দিন সে তাকে স্পেশাল কিছু দেখাতে চেয়েছিল, যার কথা মনে পড়াতে সে ওই জিনিসটা বের করে। এটা একটা অদ্ভুত রিং ছিল। এখানে স্বপ্না জানায় এটা তার মা বাবার এঙ্গেজমেন্টের রিং। বহু বছর আগে তার মা যখন নিজেকে নিজে শেষ করে দিতে চেয়েছিল তখন এক স্বর্গীয় দূত এসে তার জীবন বাঁচায়, যার কাছ থেকেই এই রিংটা থেকে গিয়েছিল। আসলেই এই মুভিতে টুইস্টের কোনো শেষ নেই, একের পর এক টুইস্ট। অপূর্বা আসলে পেভাতির মেয়ে ছিল।
সেই পেভাতি যাকে বাঁচাতে গিয়ে আরিভুর টাইম ট্রাভেলের রিং ব্রেক হয়েছিল। এর মানে হলো অপূর্বা যদি নিজেকে শেষ করে দেয় এবং অতীতে না যেতে পারে, তাহলে শুধুমাত্র অপূর্বার অস্তিত্বই শেষ হবে না, বরং সেই সাথে শেষ হয়ে যাবে স্বপ্নার অস্তিত্ব। তবুও এখন আর তার হাতে কিছুই ছিল না, যেহেতু আরিভু তাকে বলেছে যে সে সব রকম চেষ্টা অলরেডি করেছে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। একমাত্র নিজেকে শেষ করে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। তাই তো সে ফিরে যায় বর্তমান সময়ে, যেখানে সে বসেছিল বৃদ্ধ আরিভুর মুখোমুখি। তারা দুজনই একজন ছিল। তাই অপূর্বা ঠিক করে যে শুধুমাত্র নিজেকে মারলেই চলবে না, তাকে প্রথমে আরিভুকে শেষ করতে হবে, কেননা সে পার্মানেন্ট টাইম ট্রাভেল করে এই সময় চলে এসেছে। 2054 সালে তো তার আরো একটি ভার্সন রয়েছে, হয়তোবা অপূর্বা নিজেকে শেষ করে দিলে তার ওই ভার্সন মারা যাবে। তবে এখন যে টাইম ট্রাভেল করে এখানে আছে, অর্থাৎ বৃদ্ধ আরিভু, সে হয়তোবা বেঁচে যেতে পারে। এতে করে এই টাইম লুপ জীবনেও শেষ হবে না। এটা মাথায় রেখেই অপূর্বা আগে আরিভুর দিকে বন্দুক তাক করে। আরিভু এতে করে ভয় পেয়ে যায়। নিজের মৃত্যুকে সামনে দেখে সে কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। তবুও অপূর্বা সাহস করে তার উপর গুলি চালিয়ে দেয়। এই দৃশ্যটাই অতীতে অপূর্বা টাইম ট্রাভেলের মাধ্যমে দেখেছিল। এখন আরিভুকে মারার পর নিজের দ্বারা এই মহা পাপ কাজটা হওয়ার আগেই, অর্থাৎ এই ভয়ঙ্কর টাইম লুপে জড়ানোর আগেই সে নিজেকে শেষ করে দেয়। এতে করে তাদের দুজনের অস্তিত্বই শেষ হয়ে যায়। সেখানে তাদের লাশও পড়ে থাকে না। আমরা দেখতে পাই 1996 সালে গোপালের নতুন করে কারোর সাথেই দেখা হয় না। সে ওই শাস্ত্রীর সাথে অনুষ্ঠানে চলে যায়। সেই সাথে পেভাতিকেও কেউ বাঁচায় না, যার ফলে স্বপ্নারও জন্ম হয় না। অর্থাৎ এই পৃথিবীতে তাদের দুজনের অস্তিত্বই শেষ হয়ে যায়। আমরা পরকালে অথবা অদ্ভুত কোনো এক পৃথিবীতে তাদের দুজনকে দেখতে পাই, যারা এখন চিরকালের জন্য এক হয়ে গিয়েছিল। এখন আর অর্থ, অবিশ্বাস, ঝগড়া এই সব কিছু তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারত না। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। এই অদ্ভুত টাইম ট্রাভেলের গল্পটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এর টুইস্টগুলো বেশ অবাক করা ছিল। তবে আমার মতো যারা 2014 সালে মুক্তি পাওয়া প্রিডেস্টিনেশনের গল্প আগে থেকেই জানেন, তাদেরকে এই টুইস্টগুলো অতটাও অবাক করবে না, কেননা ওই মুভিতে আরো প্যাচালো এবং ভয়ঙ্কর টুইস্ট দেওয়া হয়েছে। আশা করছি এই মুভির গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।